হ্যাঁ যাবো তো গাইজ। এখান দিয়ে মন্দিরটা পুরো একদম মাথা উঁচু করেই এখানে আসুন। এখানে লেখা আছে ধর্ম হোক যার যার, বড় মানুষ সবার। আর একদম উপরে Hey guys, good morning and happy Holi সকলকে। এই আজকে অনেক লেটে ঘুম থেকে উঠছি, তাকাতেও পারছি না। তো গুড মর্নিং, হ্যাপি হোলি। আজকে ল্যাব বন্ধ, ঘুমাচ্ছিলাম অনেকক্ষণ। মা দরজা এরকম ঠক 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 করলো, তাই ঘুমটা ভাঙলো। মা বলছে ওঠ ওঠ, কখন উঠবি? বাইরে পাখি ডাকছে। রোজ রোজ যে আমার পাগল বলো। হুম, আমার বউ যদি থাকতো তাহলে তোমার এর শিক্ষা দিয়ে দিত যে তারপরে রোজ রোজ পাগল বলার কি মানে। সকালবেলা আগে তো মা আসলে, তারপরে তো বউ। সকালবেলা জপমালা নিয়ে পড়েছে। ঘুম থেকে উঠে চোখ খুলে উঠে পরে তুমি মায়াপুর যাবো আজকে? কি মায়াপুর চলো। এখন যাবো আর কখন আসবো? যখন যাবো আর রাতে আসবো, না আজকে থাকবো কালকে আসবো। তাহলে এক্ষুনি গোছাতে হবে, না 1:30 বাজে। আমি যেতে পারবো না। আমার কেন? আমার অফিসে বলতে হয় লোকের আগে, নাম লেখাতে হয় অফিসে। আর মাসিরও টাকা যদি যায়। এখন কেউ যাবে না, যেতে হবে। যেতে হলে আগে বলতে হতো। আগে তো বলা ছিল আগে। একাকার হয়ে যায়। কৃষ্ণ রাধার লীলার ইতিহাস হোক, কি অশুভ শক্তির বিরাট হলেন রং আপামর বাঙালি শহরে সমগ্র ভারতবাসীকে রাগিয়ে দেবে। হ্যাঁ, এটা কোথাকার দল? কোথাকার দল? ও কি গাইস, তো শেভিং করতে গিয়ে না কেটে গেছে।
মুখের ভিতরে চুল ঢুকে যাচ্ছে। তো এক জায়গায় কেটেছে 1 2 3 4, ব্লাড দেখা যাচ্ছে এখান দিয়ে। অনেকদিন ধরে কাটি না না, ওই জন্য পুরো কেটে গেছে, একটু জ্বালা জ্বালা করছে। এই যে দেখুন, এই যে কেটে গেছে। তো এখন জাস্ট কিছু লাগাবো। তো দেখি বাইরে আমার শেভিং করতে গিয়ে কেটে গেছে, সব পাগলা 2-4 জায়গা কেটে গেছে, কি করবো? কাটি গেছে আরো কাট, পাগলের ছাতা। জল দাও। হ্যাঁ গাইজ, তো এখন হঠাৎ করে ডিসিশন নিলাম যে একটু বেরাবো কোথাও যাওয়ার জন্য। তো আই থিঙ্ক মায়াপুর যেতে পারি, বা দিদির বাড়িতে যেতে পারি, বা এরকম কিছু দূর গিয়ে ঘুরে আবার চলেও আসতে পারি। তো আই ডোন্ট নো ফাইনালি কত দূর আমি যেতে পারবো। ফ্রেশ হয়ে গেছি, বাট মাকে বললাম যে চলো মা মায়াপুরে যাই। তো কেউই ওরা রাজি হলো না যাওয়ার জন্য। তো দেখো দাদা আমার বাইক নিয়ে চলে গেছে, আর ওর বাইকটা রেখে গেছে। তো ভাই বাইক যখনই আমি আমার বাইকটা বাইরে বের করে রাখবো, ওর নতুন বাইক, অথচ তাও আমার বাইকই নিয়ে বেরোবে। ভাই তোর নতুন বাইক, তুই বাইকটা নিয়ে বের। তো ফাইনালি বিরাটি অটোতে উঠে গেছি। তো দেখা যায় দিদিকে ফোন করলাম, দিদি বলছিল যে যাবে না, যে আমি বললো যে যাবে, বাট পুরো লোকেশন পর্যন্ত যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ বলা যাচ্ছে না যে অ্যাকচুয়ালি মায়াপুর যাবে না দিদিদের বলে যাবে। এখন অটোতে করে যাচ্ছি বিরাটিতে গিয়ে যাবো বেলঘরিয়া, আর বেলঘরিয়া থেকে কৃষ্ণনগর থেকে ওখান দিয়ে হচ্ছে ফেরিঘাট হয়ে মায়াপুর। তো ব্যাস যেতে থাকি, দেখি ফাইনালি কত দূর গিয়ে পৌঁছাই। তো বহুত দিন বাদে অ্যাকচুয়ালি অটো করাটা হচ্ছে, তাও মোটামুটি গাইস। তো এটা হচ্ছে বেলঘরিয়া স্টেশন, আর ব্যাস অল্প একটুর জন্যই ট্রেনটাকে মিস করলাম। কৃষ্ণনগর লোকাল ছিল, তো কৃষ্ণনগর লোকালে করেই আমি কৃষ্ণনগর লোকালটা পেয়ে গেলে খুব ইজিলি মায়াপুরেই যাবো ডিসিশন ফাইনাল করলাম। তো অল্প একটুর জন্য আমি ট্রেনটা পেলাম না, ফিলিং সো ব্যাড। আর এখান থেকে বেলঘরিয়া দিয়ে আর দেখুন রং চং মাখিয়ে সব রং চং মাখিয়ে দিয়েছে। আর এখন যাবো হচ্ছে মায়াপুর। তো বাদবাকি ওখানে গিয়ে কি হচ্ছে সেটা দেখাবো। ট্রেনে বেশি ভিডিও বানাবো না, তার কারণ ফালতু কারণে ভিডিও বেশি লং করে কোনো লাভ নেই। তো ব্যাস এখনও অ্যানাউন্সমেন্ট হয়নি যে কখন আসছে, বাট জানাচ্ছি ওখানে পৌঁছে। তনুর আরে ওদের আমার রানাঘাটের থেকে ওদের ওখানে যেতে লাগবে এখনও তোর, হ্যালো
এখান থেকে পায়রাডাঙ্গা থেকে আর কতক্ষণ রানাঘাট? পায়রাডাঙ্গা ওই যেখানে যেই নম্বরে ট্রেন নামবে ওই নম্বরে যাবে। না এটা শান্তিপুর, শান্তিপুর বোধ হয়। ও না, এটা হচ্ছে রানাঘাট জাংশন। হ্যাঁ গাইস, তো এখন রানাঘাট জংশনে ওয়েট করছি কৃষ্ণনগর লোকালটা ধরার জন্য। আর এই যে সামনের যে দেখা যাচ্ছে স্ট্রেট লাইন, এটাই যাবে হচ্ছে কৃষ্ণনগর। তো এর আগের ট্রেনটা আমি ধরতে পারিনি, আপনারা তো শুনলেনই। জাস্ট ওই আমি একটু ফোনে কথা বলছিলাম দিদির সাথে যে কোথায় যাব, কোথায় নামবো। তো ও বললো যে এরকম বেলঘড়িয়ার থেকে কৃষ্ণনগর যেতে হবে, কৃষ্ণনগর থেকে অটোতে উঠতে হবে, উঠে ফেরিঘাট থেকে ওপারে পার হলেই মায়াপুর। তো ব্যাস রানাঘাটে এসে এখন ওয়েট করছি। এখান দিয়ে কৃষ্ণনগর লোকাল বা গেদে লোকাল যেগুলো আছে সেগুলো যাবে হচ্ছে কৃষ্ণনগর। এবার কৃষ্ণনগর থেকে আবার সেম যেমন বলেছিল সেরকম নেমে ওখান দিয়ে ফেরিঘাট হয়ে যেতে হবে। তো গাইস, কারসাডে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। আর এখানে আমি কোনো একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে, শিয়ালদা লোকাল বলছে। তো এখন এখানে যে সিকিউরিটি আছে ওনাকে জিজ্ঞেস করলাম যে কৃষ্ণনগর লোকাল কখন আছে। তো সিকিউরিটি বললেন যে কৃষ্ণনগর লোকাল এখনও অনেক দেরি, তার কারণ আজকে অনেকগুলো লোকাল ক্যান্সেল হয়েছে, যে কারণে কৃষ্ণনগর লোকাল পাওয়াটা ভীষণ চাপের। তো আমি ওনাকে বললাম তাহলে অপশান, তো বললো চলে আসবে, একটু বাদেই আসার আছে। তো সেটাই দেখার যে কতক্ষণ লাগে। পাশে একটা প্ল্যাটফর্ম স্টল লাগানো আছে, ওনাকে জিজ্ঞেস করলাম। তো উনি বললো যে আর একটু সময় দাও, চলে আসবে ট্রেন। তো আমি বললাম ঠিক আছে, চলো সময় দিচ্ছি, আসুক। হ্যাঁ গাইস, তো এটা হচ্ছে কৃষ্ণনগর সিটি জাংশন। আর এই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে, এটাই অ্যাকচুয়ালি রানাঘাট দিয়ে এসছে, বাট এটা শিয়ালদা থেকেই অ্যাকচুয়ালি এসছে, কিন্তু আমি আগের ট্রেনে এসছি। তো সেই কারণে রানাঘাটে আসার পরে ট্রেনটা চেঞ্জ করে আবার এই ট্রেনে উঠতে হলো। আর এখান দিয়ে আমাকে এবার ফেরিঘাটের জন্য দেখতে হবে যেখান দিয়ে অটো বা টোটো কোনটা আপনার মায়াপুরের যে ইয়েটা আছে ফেরিটা, সেটা ক্রস করাবে। তো এখান দিয়ে জাস্ট আমাকে নিচে নামতে হবে। নিচে নেমে একজনকে জিজ্ঞাসা করলাম, বাট উনি অতটা বলতে পারলো না যে কোন দিক দিয়ে যেতে হবে। তো নিচে নেমে আমি দেখতে পাচ্ছি অটো বা টোটো দাঁড়িয়ে আছে, ওখানে গিয়ে জিজ্ঞেস করলেই অ্যাকচুয়ালি হয়ে যাবে যে কোন দিক দিয়ে। তো এটা দিয়ে আমি নামবো না, আমি ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে ওখানেই অটো ফটোগুলো আছে ওখানে। তো গাইজ, এখান দিয়ে স্টেশনটা ওই হচ্ছে স্টেশন, কৃষ্ণনগর স্টেশন। আর স্টেশন দিয়ে নামলেই এখানে যে রিক্সাগুলো দাঁড়িয়ে আছে, টোটোগুলো, তো এরা অ্যাকচুয়ালি এক ধরনের স্ক্যাম এখানে করছে। সেটা হচ্ছে কাস্টমার দেখলেই তাদেরকে বলছে যে এখন তো পেশেন্ট মানে লোক হবে না, আপনারা রিজার্ভ করে নিন 300 টাকা, তারপরে যেতে যদি মাইনাস হয় কেউ ওঠে তাহলে সেখান দিয়ে মাইনাস করবো, সিঙ্গেল প্রাইস হচ্ছে 60 টাকা করে, আর যদি রিজার্ভ করি তাহলে 300 টাকা লাগবে। তো ভাই এরা সবার ভিতরে মানে সবাই এটা সেট করে নিয়েছে, সবাই আলাদা আলাদাভাবে লোকগুলোকে ডেকে সেম কথাই বলে লোকগুলোকে মুরগি বানাচ্ছে। তো আপনারা যারা আসবেন তো একটু ওয়েট করে নেবেন, ঘাট পর্যন্ত রিজার্ভ করে যাওয়ার কোনো দরকার নেই, এখানে যথেষ্টই লোক হয়, আপনারা একটু ওয়েট করে নেবেন, রিজার্ভে যাওয়ার কোনো প্রয়োজন নেই গাইজ। তো ওখানে যে টোটো স্ট্যান্ডটা ছিল ওরা তো হিউজ 250-300 যা খুশি তাই রেট চাইছে। তো জাস্ট
টোটো স্ট্যান্ড হচ্ছে ওখানে সামনে, টোটো স্ট্যান্ডের পরে ময়লাখাল, তারপরে এই যে হচ্ছে পোস্ট অফিস, এই যে দেখা যাচ্ছে। আর ঠিক তার সামনে এই যে অটো স্ট্যান্ড। তো অটোতে করে কিন্তু আপনারা খুব ইজিলি, মানে অনেক কম খরচে মানে একদমই কম খরচ, 30 টাকা মতন নেবে। তো 30 টাকায় কিন্তু ফেরিঘাট পৌঁছে যাবে। তো আমি ওখানে অনেকক্ষণ ওয়েট করলাম, ওয়েট করার পরেই জানতে পারলাম এটা, যে এখান দিয়ে যাওয়া যাচ্ছে। তো ফাইনালি দাদা এখান থেকে অটোগুলো যাবে ফেরিঘাটে? আপনি যাবেন? উঠবো একা? কত নেবে? 40 টাকা। চলো এমনি 40 চলো। তো ফাইনালি পেয়ে গেলাম দাদা গাড়িটা, থ্যাংক ইউ। তো গাইজ এটা দিয়ে যাচ্ছে হচ্ছে ফেরিঘাট। আর যে অটোটায় এসেছিলাম, অটোওয়ালা পুরো কি ডেয়ারিং ভাই, বিভৎস, মানে রাপটপ, মানে ওকে আমি বলে আসলাম যে রকেটের মতন করে, কিন্তু অটো চালানি রকেট চালিয়েছে, বলছে কিছু করার নেই দাদা, পরিস্থিতি এরকম। তো এই হচ্ছে রূপগঞ্জ হুলোর ঘাট, এখান দিয়েই উপরে এতে করে বোটে করে যেতে হবে। এখন হচ্ছে টিকিট। তো গাইজ এ হচ্ছে হুলোর ঘাট, এখান দিয়ে 3 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। এ হচ্ছে নবদ্বীপ জলপথ, নবদ্বীপ ফেরি, রূপগঞ্জ হুলোর ঘাট, 3 টাকা প্রাইস। তো ব্যাস এটা পার করে ওই ঘাটে গেলে জাস্ট অল্প একটু পথ, অল্প একটু মানে একদমই অল্প একটু পথ। তো এদিকে কিছুটা এরকম দেখতে, আর এদিকে হচ্ছে এই যে তো ব্যাস সব ওয়েটিং করছি। ওই যেটা এসছে ওপর দিয়ে ওটা খালি হচ্ছে এখন, ওটা আসলেই এখান দিয়ে যেতে দেবে। দেখি তো গাইজ অলরেডি বোটে উঠে গেছি, এখান দিয়ে জাস্ট ছাড়বে। আর এরপরে এখন দেখা যাচ্ছে, বুঝছি জাস্ট 5 মিনিট, মনে হয় না যে 5 মিনিটও লাগবে যেতে।
দু মিনিটও লাগেনি, 2 মিনিটের ভিতরে চলে এসেছি আমরা ঘাটে। আর সবাই নামছে, লাস্টে আমি যাব, তার কারণ তাহলে ভিডিওটা বানাতে সুবিধা হবে। তো এই সিন দাদা, এইটার নাম কি আছে? এটা না না, এই জলাশয়টার কি নাম আছে? গঙ্গাটার নাম? হ্যাঁ, গঙ্গাই কি এটা? তো ভাই এটাকে গঙ্গা তো বলছে, গঙ্গা পার হয়ে এরপরেই আসলাম। বাইক নিয়ে বোটে উঠে এসছে, আর এখান দিয়ে উঠেই ওপরে জাস্ট অল্প একটু ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিট। সবাই ঘাট দিয়ে উঠেই এদিকে দেখা যায় শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান শ্রীবাস অঙ্গন। এটা হচ্ছে শ্রীমৎ গৌর গোবিন্দ স্বামী মহারাজ সেবাশ্রম। এখানে হচ্ছে এই যে ডাব বিক্রি হচ্ছে কিছু, এদিকে চাল আর চা নিয়ে যাচ্ছে, আর চশমা বিক্রি করছে একজন। আর মায়াপুর আসতেই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সেটা মানে একটা হরে কৃষ্ণ অন্য জায়গায় শোনা যায়, কিন্তু মায়াপুরে হরে কৃষ্ণের ভিতরে মাধুর্য ভাবটা একটু অন্যরকম। ভাই এই যে ন্যাশনাল গেস্ট হাউসটা আছে, এর আগের বার আমি আর রাজদীপ এসেছিলাম, তো আসার ফলে আমরা বৃষ্টিতে পুরো ভিজে গেছিলাম। তো ন্যাশনাল গেস্ট হাউসের ওখানে ওদের কোনো রুমও খালি ছিল না, তো ওদেরকে বললাম যে ভাই আমাদের একটু ড্রেস চেঞ্জ করার জন্য জায়গা দেবে। তো ওরা বললো যে না, প্রথমে বললো যে হবে না, তারপরে আরেকজন ছিল, সে বললো চলো সাইডে একটু জায়গা আছে, ওখানে দাঁড়িয়ে তোমরা ড্রেসটাকে চেঞ্জ করে নাও। তো ফাইনালি মানে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আমরা ড্রেস চেঞ্জ করেছিলাম। তো সেদিনেও এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল। বাট আজকে রাজদীপকে বলেছিলাম আসার জন্য, কিন্তু সে আসেনি, ওর বন্ধুর বিয়ে আছে। তো ফাইনালি মাকেও তো বললাম, আপনারা ভিডিওতে দেখলেনি, মাও আসলো না। তো মা আসলেও আর অনেক ভালোই হতো। দিদিকে বললাম, জায়নুকে বললাম, ভাগ্নিকে বললাম, ওরা কেউই রাজি হলো না। তো আমি এখানে জাস্ট এবার খেয়ে দিয়ে এবার চলে যাবো সেরকম থাকার। গাইজ, তো এটা হচ্ছে পুলিন বিহারি তোরণ, শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ, শ্রী মায়াপুর। তো আজকে অ্যাকচুয়ালি মাও বললো যে যেতে হবে না, আজকে একা একা যাস না, ভালো লাগবে না। কিন্তু ওদের সবার কথা মানে আর ছোটোবেলা থেকে আজ পর্যন্ত না প্রত্যেকবার দোলের সময়তেই কোনো না কোনো প্রবলেম হয়। তো আজকে ফাইনালি ভাবলাম চলো মায়াপুর, বাড়ির লোক যাচ্ছে না তো কী হয়েছে, মায়াপুরে কি লোকের অভাব আছে? তো এসে এখানে দেখুন জাস্ট একবার মানে এত লোক এভরিডেই এখানে লোক, মানে কোনোদিন মনে হবে না যে এরকম। তো গাইজ কোনো দিন এখানে মনেই হবে না যে খুব মানে লোনলি ব্যাপারটা এখানে। গাইজ, তো এটা হচ্ছে শ্রী চৈতন্য ভাগবত মঠ, ঈশ্বরদান, শ্রী মায়াপুর, নদিয়া। আর সামনে এখনো মায়াপুরের সেই ম্যাজিকের চূড়াটা এখনো দেখা যায়নি, সেটা কিছু বাকি রয়েছে। তো ব্যাস সবাই হাঁটছি, আর এদিকে দোকান চারিপাশ দিয়ে ছোটো ছোটো দোকান এরা বিক্রি করছে, যে আসুন। আর গেস্ট হাউস তো দুধার দিয়ে গেস্ট হাউসের কোনো অভাবই নেই, একাধিক গেস্ট হাউস, একাধিক। তো
তো মায়াপুর নিয়ে ব্লগ তো আগেও আপনারা দেখেছেন, বাট এই যে সামনে আর একটা মন্দির দেখা যাচ্ছে, এটার নামটা দেখতে পাচ্ছি না, তো চলুন দেখাচ্ছি। আজকে মাইকটা আনলে ভীষণ ভালো হতো। তো গাইস, এটা হচ্ছে শ্রী চৈতন্য গৌরীয় মঠ। তো এখানে একজন অনুষ্ঠান হচ্ছে কিছু একটা। তো জুতো খুলেই যেতে হবে। সমাধি মন্দির। সামনে আগে একটা টেবিল, আগে একটা মহারাজদেরকে দিয়ে দিন, তারপরে সামনে টেবিল রাখা যাবে। যারা যারা বাংলা জানেন তারা এই বই। গাইস, তো শ্রী চৈতন্য গৌরীয় মঠ দিয়ে বেরানোর সাথে সাথেই ইস্কন মন্দিরের চূড়াটা কিন্তু দেখাই যাচ্ছে। তো জাস্ট ওই পজিশনে চূড়াটা দেখা যাচ্ছে। তো এই চূড়াটাই হচ্ছে সারা বিশ্বের কাছে ফেমাস। স্ট্রাকচারটা ভীষণ ভালো লাগছে, সমাধি। আর যে মায়াপুরের চূড়াটা দেখতে পাচ্ছেন তারা কমেন্ট করতে ভুলবেন না যে কে এখান থেকে চূড়াটা দেখতে পাচ্ছে। আর সব বিদেশিরাও এখানে দেখা যাচ্ছে। আর মানে পুরো ফেরিঘাট থেকে কিন্তু উঠলাম, কোথাও রাস্তা কিন্তু একদম ফাঁকা ছিল না, একটা সিঙ্গেল পজিশন পাওয়া যায়নি যে রাস্তা কিন্তু ফাঁকা। তো ভাই চলেই এসছি, খাওয়া দাওয়া করে আবার তাড়াতাড়ি রিটার্ন যেতে হবে, বেশিক্ষণ ওয়েট করলে হবে না, একা এসছি, বাচ্চা মানুষ। ভাই আসার যে সেই ব্যারিকেডটা করা আছে, ব্যারিকেডের নিচ দিয়ে কিন্তু মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। আর মানে জাস্ট ওয়ার্ড নেই যে এটা দেখে যে কি ফিলিংস আসছে সেটা প্রকাশ করার মতো কোনো ওয়ার্ড নেই। জাস্ট স্লাইডলি মন্দিরটা দেখা যাচ্ছে, দেখুন, বুঝছি ভীষণ কী বলবো। আর লাইটটা, সূর্যের আলোটা পড়ে এতটা গ্লেজ দিচ্ছে, মানে ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো, মানে ভাষায় প্রকাশ করা যাবে না গাইস। ওই যে আর মন্দিরের যে চূড়াটা আছে সেটা কোন দিক হবে, এটা একটু দেখতে হবে, এটার দিকটা। তো উল্টো দিকে দেখা যাচ্ছে শ্রী শ্রী গৌর নিত্যানন্দ মন্দির। তো ব্যাস যে কটা মন্দির পড়লো আমি কভার করার চেষ্টা করলাম আপনাদেরকে। আর ওইদিকে ফাইনালি চূড়াটা দেখা যাচ্ছে, ফাইনালি মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। জাস্ট একবার মানে আজকে এমন দিনে এসেছি, লাইটটা পুরো একদম সূর্যের আলোটা মন্দিরের উপরে পড়ে পুরো মানে চকচকে ঝকঝকে ঝা চকচক যে ব্যাপারটা সেটা ফিল হচ্ছে। আর আপনার এটা হচ্ছে গোস্বামী মহারাজের মঠ, গেট নাম্বার 2। এখানে ঘর ভাড়াও ভাই পাওয়া যায়। আর বাইরে আজকে এর আগে অনেক রোডে ব্লগিং হয়েছে, বাট আজকের ব্লগিং করতে কোনো লজ্জা লাগছে না ইন্টারনালি। তো এটা একটা বেশ, তো অপোজিটে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যাত্রী নিবাস। পুরো এটা যাত্রী নিবাস। এটা হচ্ছে গোস্বামী মহারাজের মঠ, এখানে থাকারও সুব্যবস্থা আছে। তো ব্যাস মঠ থেকে একটু সামনের দিকে এগোলে ওই যে হচ্ছে মন্দির। তো ওই মন্দিরের চূড়াটা আমি ভিডিও এডিট করার সময় যদি মনে থাকে এটাকে জুম করে আরও দেখানোর চেষ্টা করব।
যত হন্ডা জিনিসের গাড়িগুলো মানে এটাই ভিআইপি। দুতলা যাচ্ছে বলছে সাইডে বাসের গাড়ি। ভাই তো ফাইনালি মন্দিরের গেটের আগে চলে এসেছি। জাস্ট একবার দেখুন লুকসটা। সামনে গেলে এতটা দূর থেকে যে ভিউটা সেটা দেওয়া সম্ভব হবে না, এখান দিয়ে ভিউটা দেখা যাচ্ছে। পরে এটাকে আমি জুম করে দেবো, মোস্ট প্রবাবলি জুম করে দিলে ভিউটা আরও বেটার আসবে। এখানে বাঁশি বিক্রি হচ্ছে। দুদিকে শুধু তুলসীর মালা, তুলসীর মালা, তুলসীর মালা। প্রচুর কেনাকাটার জায়গা আছে ভাই। ফাইনালি মন্দিরের ফ্রন্ট লুকটা দেখানোর চেষ্টা করছি, দেখাই যাচ্ছে। তো জাস্ট আপনারা কমেন্ট করুন যে কেমন লাগছে, আর আপনাদের ভাই কীভাবে পরিশ্রম করছে। আই মিন আমার কথাই বলছি। তো ভাই যথেষ্ট পরিশ্রম করছে ভিডিওর জন্য। এখন আপনাদের রেসপন্স দেওয়ার টাইম, যে এত সুন্দর একটা ব্লগ, তো এখানে কী পরিমাণে রেসপন্স মিনস লাইক বা কমেন্ট, দ্যাটস ইট। তো মন্দিরটাকে দেখে কেমন লাগছে জাস্ট একবার গাইজ এখান দিয়ে মন্দিরটা পুরো একদম মাথা উঁচু করেই দেখতে হচ্ছে। এতটা বড় ক্যামেরায় কতটা আসছে আই ডোন্ট নো, বাট এখান দিয়ে মন্দিরটা কিন্তু একদম মাথা উঁচু করেই দেখতে হচ্ছে। আর ভিতরে নৃসিংহ মহাদেবের মন্দিরটা তো তৈরি হয়েই গেছে, বাচ্চাকে কী বিবেচনা হয়েছে সেগুলো কভার করার চেষ্টা করবো। আর একদম গেটে চলে এসেছি, এখান দিয়ে বেশি ফুটেজ নেওয়া যাবে না, তার কারণ গেটের ভিতরে ক্যামেরা অ্যালাউ আছে আই থিঙ্ক নেই। আগে একদিন এসেছিলাম যে আমরা ডক্টরবাবুদের সাথে, তো সেদিনে কিন্তু আমাদের ক্যামেরাটাকে অ্যালাউ করেনি। তো এখান দিয়ে লাস্ট দেখে নিন শ্রী মায়াপুর চন্দ্রদয়া মন্দির। মন্দিরের গেটে দেখা আছে শ্রী মায়াপুর চন্দ্রদয়া মন্দির। আপনি এখানে চলে আসুন, আপনার জন্য অপেক্ষা করছে। তো ভাই মন্দিরের গেটের মধ্যে ঢুকে গেছি। আর এখানে হচ্ছে অখণ্ড নাম সংকীর্তন, দেখুন দেখাই আছে যে এরা এখন কীর্তন করছে। এখানে হচ্ছে অখণ্ড নাম সংকীর্তন হয়, আর এরা পরিক্রমা টাইপের করছে। মন্দিরটা আবার দেখার চেষ্টা করছি, মানে করছি। জাস্ট ক্যামেরাটা ব্যান্ড করতে হচ্ছে মন্দির থেকে দেখানোর জন্য। হরে কৃষ্ণ, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ।
কত দাম এটা? পরে আসি, আমার বই আছে। जन्मदिन के लिए ফ্রি 50 টাকা। তাহলে পরে নেব। लाइफ का मुंडा गुरु कनेक्शन हरिनाम कनेक्शन আচ্ছা আচ্ছা, আপনি এমনি বইটা রাখুন, আমি টাকা এমনি দিচ্ছি। তৈরি হয়ে থাকে। হরে কৃষ্ণ। তো গাইস এখানে জায়গায় জায়গায় বই বিক্রি হচ্ছে, তো আমাকেও প্রভুজি নেওয়ার জন্য বললো, বাট আমি ওটা নিলাম না। এমনিতেই আমি টাকা দিলাম, আমি বললাম এখন বই ক্যারি করতে পারবো না, তো আমি নর্মালি টাকা দিয়ে দিচ্ছি। তো উনি মনে হলো একটু অখুশি হলো, বাট আমাকে বইটা ক্যারি করতে অলরেডি আমি কিছু নিয়েই আসিনি সাথে, পুরো একদম খালি, কিছুই আনিনি। তো বইটা যদি ক্যারি করি তো আমার যথেষ্ট জায়গা লাগবে, অনেকটাই জায়গা লাগবে আমাকে বইটা ক্যারি করতে গেলে। তো সেই কারণে আমি বইটা ক্যারি করলাম না। কিছুক্ষণ বাদে নিতাই আমাদের রাধা চ্যানেলের পাশে তবে গেটের সাইড দিয়ে যে ফুলগুলো লাগানো আছে ভীষণ ভালো লাগছে। এটা এক্সিট পথ বাইরে, তারপর বাইরের পথটা দিয়ে ঘুরে আসে, একটু ওয়াশরুমে যেতে হবে। তো গাইজ এদিকে হচ্ছে বাচ্চাদের পার্ক, আর সামনে দেখা যাচ্ছে গোবিন্দম প্রসাদম, দ্য টেস্ট অফ মায়াপুর। তো এখানেও প্রসাদ পাওয়া যায় বেশ ভালো ভালো। আর আজকে একটা অক্সিজেন কনসেন্ট্রেটর ডেলিভারি দিয়ে যাচ্ছিল, সেটার টেনশন। আরও দাদাকে ফোন করছি কিন্তু ওকে ফোনে পাওয়া যাচ্ছে না, সেই কারণে একটু ডিস্টার্ব আছি। তো গাইস ওটা হচ্ছে ফেস্টিভ্যাল কুটির গৌর পূর্ণিমা উৎসব 2026, আর ওখানে কীর্তন হচ্ছে। এখান দিয়ে মন্দিরটা দেখুন, জাস্ট চূড়াটা সাথে সূর্য, আর ঠিক এদিকে হচ্ছে
কীর্তনটা হচ্ছে জাস্ট। আমের ফুলগুলো এসে ভীষণ ভালো। মানে আমের ফুল এত ভরে ভরে পড়েছে কি বলবো। দুই দিকে মোবাইল কাউন্টার রয়েছে। 1 নম্বর মোবাইল কাউন্টার দিয়ে রয়েছে আমাদের পুলিশ সহায়তা কেন্দ্রের সাইডে, এবং 2 নম্বর মোবাইল কাউন্টার রয়েছে সংকীর্তন ভবনের সামনে, এবং যে পঞ্চতত্ত্ব গেটে আপনারা প্রবেশ করবেন তার সামনে। সেইখানে সুরক্ষিত আপনার মোবাইলটি রেখে এবং জুতো রেখে বাচ্চাদের হাত ধরে বয়স্কদের বিশেষ লক্ষ্য করে আমাদের কর্মীরা রয়েছে তাদের প্রবেশ করবেন এবং লাভ করবেন। কিছুক্ষণ বাদে শুরু হবে মহাপ্রভুর আদরবাদ থেকে। হয়তো ব্যবস্থাপনা এগিয়ে গেছে অনেকটাই। অভিষেক আপনারা যারা দেখবেন দয়া করে পারখানে চলে যাবেন। হরে কৃষ্ণ। আগে চলেন, আগে চলেন। হ্যালো, হ্যাঁ বলুন, ফোন করলেন। হ্যাঁ কোনটা? না 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 নো 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 নেভার। আমি অক্সিমেট ছাড়া আমি নেবই না। না 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 না, এরকম কোনো কথা ছিল না, বা আমি এগ্রিও করবো না এরকম কথাই দাদা। ওটা ভালো মেশিন, আমি বলবো তো ছবিও পাঠিয়ে দেবো। না না, ছবির কোনো প্রয়োজন নেই। আমি অক্সিমেট ছাড়া দ্বিতীয় কোনো মেশিন নেবো না। যদি আপনাদের কাছে সাপ্লাই যদি না থাকে আমি অনলাইনে অ্যাভেলেবেল আছে, আমি অনলাইন থেকে নিয়ে নেবো। কাল নদী খোলা থাকলে ডিস্ট্রিবিউটারের সাথে কথা হয়ে গেছে, কালকে খোলা থাকলে আমি কালকে রাত্রে আপনি পেয়ে যাবেন।
কিন্তু আজকে আমার একটা মালও ডেলিভারি হবে না আজকে? আজকে একটাও ডেলিভারি হবে না স্যার, কেন কি একটাও স্টকে নেই। হ্যাঁ গাইস, তো অলরেডি ঘোরাফেরা সব হয়ে গেছে, এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। খুব টায়ার্ড, তো এটাই আই থিঙ্ক লাস্ট ব্লগিং আজকের, তো মানে লাস্ট শ্যুট আর কি, এটাই মনে হচ্ছে মানে এখানকার। তারপরে বাড়িতে গিয়ে যেটা হবে তো হবে। আর সামনে ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে, আর এদিকে হচ্ছে পার্কিং আছে, আর একটা দুধ সাইড দিয়ে স্টল, প্রচুর স্টল লাগানো, মানে খাওয়া দাওয়ার বা অন্য কোনো কিছুর কোনো প্রবলেম এখানে হবে না। কিন্তু প্রবলেম আমার হয়ে গেছে, আমি এখনও কিছু খাইনি, ইনফ্যাক্ট জল পর্যন্ত খাইনি বাড়ি থেকে আসার পরে। তো আমার অবস্থা একটু টাইট হচ্ছে। তো উলোর ঘাট দিয়ে এবার ব্যাক করছি। আসলে ফ্যামিলির সাথে আসাটাই বেটার, খালি খালি আসলে ভালোই তো লাগলো, বাট অতটা এক্সপিরিয়েন্স নট বেটার। আচ্ছা ঠিক আছে, হাত দেবো না। চলো ঠিক আছে, তো একটা দূরপাল্লার ট্রেনে উঠেছি। তো একটা হচ্ছে ভাবছি নৈহাটি বড়মার বাড়ি থেকে একবার ঘুরে আসবো, এসছি এখন। তো এখন সেটাই চেষ্টা করছি যে তো গাইজ সেটাই চেষ্টা করছি যে নৈহাটি বড়মার বাড়িতে যাব কি যাব না। তো একবার ঘুরে আসি, কারণ স্টেশন থেকে জাস্ট অল্প একটু দূর, তো ঘোরা যেতেই পারে বড়মার বাড়িতে। আর ভীষণ টায়ার্ড, বাড়ি গিয়ে তো খেতেও পারবো না, 8টার সময় খেতে হবে, বললো 8টার আগে পর্যন্ত আর খাওয়া যাবে না। তো বড়মার সাথে দেখাটা করেই আসি। তো গাইজ এটা হচ্ছে নৈহাটি জংশন, আর নৈহাটি জংশন দিয়ে বেরিয়েই জাস্ট একটুখানি গিয়েই ডান দিকে যে রোডটা আছে ওটাই হচ্ছে বড়মার বাড়ি। তা বড়মার মন্দিরটা কোন দিকে? এই ডান দিকে। ডান দিকে। কিন্তু আজকে পুজো হচ্ছে না দাদা। হ্যাঁ ঠিক আছে, একটু দেখেই যাই, এসছি এখন। তো গাইজ ডান দিকের এই গলিটা থেকে বড়মার, কিন্তু বললো যে আজকে পুজো হচ্ছে না, মন্দির বন্ধ। কিন্তু আমি এটা মাথায় রেখেই এসেছিলাম যে পুজো হোক না হোক অ্যাটলিস্ট দর্শন তো দেওয়া যেতেই পারে বাইরে দিয়ে, পুজো হওয়াটা ইম্পর্টেন্ট না। তো ভীষণ এক্সাইটেড লাগছে। অ্যাকচুয়ালি মায়াপুর ঘুরে এসেছি, অতটা এক্সাইটেড হয়নি, বাট মানে বড়মার দেখার জন্য মানে ভিতর দিয়েই একটা ব্যাকুলতা তৈরি হচ্ছে, তো এটা ভাষায় প্রকাশ করা যাবে না।
ভাই ফাইনালি বড় মার মন্দিরের দর্শনও হয়ে গেল এবং ফিলিংস ভেরি ওয়েল, ভেরি ওয়াও। মানে মায়াপুর যাওয়ার পরেও যে ফিলিংসটা ছিল মায়াপুর ইস্কন মন্দিরে, তার থেকে অনেক বেটার, মানে অনেক বেশি ফিলিংস বড় মার এখানে এসে হচ্ছে। তো আমি চাইবো আপনারা সবাই এখানে আসুন। এখানে লেখা আছে ধর্ম হোক যার যার, বড় মার সবার। আর একদম উপরে লেখা আছে ওইখানে যে জয় বড় মার জয়। তো অ্যাকচুয়ালি বড় মার খুবই জাগ্রত এখানে। তো এতদিন শুনেছিলাম, বাট এখানে এসে ফিল হলো যে সত্যি বড় মা খুবই জাগ্রত। মানে আপনারা আসলে বুঝতে পারবেন, ফিল হবে যে বড় মা অ্যাকচুয়ালি কতটা প্রভাবশালী। তো মায়াপুর ইস্কনেও গেছি, ঠিক আছে ওখানে ওর মতন, বাট এখানে ভাই মানে বুক কেঁপে যাবে আসলে। তো ভাই বড় মার দেখা হয়ে গেছে। এখান দিয়ে এখন বাড়ির দিকেই যাচ্ছি। বেলঘড়িয়া নামবো, বেলঘড়িয়া থেকে তারপরে আবার ওখান দিয়ে যেতে হবে বিরাটি, বিরাটি দিয়ে আবার বিশালপাড়া। তো মানে আজকে সারাদিনের যে জার্নিটা, যে ধকলটা, মানে বড় মার মন্দিরের স্পর্শ পেতেই পুরো ধকল গায়েব হয়ে গেল ভাই, সিরিয়াসলি। মানে কী বলবো, মায়াপুরের নিন্দা করছি না বা কোনো কিছু কমেন্ট করছি না, বাট এখানে এসে সারাদিনই যে দেখো, আপনি ভাবুন দুপুরবেলা খাইনি, শুধু ট্রেনে ওঠার আগে একটা জলের বোতল কেনা হচ্ছে, ব্যাস ওটুকুই। আর জাস্ট মায়ের মন্দিরে ঢুকলাম, মাকে দর্শন করলাম, পুরো একদম ধকল গায়েব। মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে না। এটা মানে এটার ফিলিংস নিতে গেলে আপনাদের সবাইকে আসতে হবে। মায়াপুর জানান না জানা, বড় মার কাছে একবার আসুন। তো গাইজ বেলঘড়িয়া প্ল্যাটফর্মে নেমে গেছি। এখন বাজে হচ্ছে আপনার 8:27। তো মানে তাড়াতাড়ি চলে এসছি অ্যাকচুয়ালি। আর একটা কথা, মা আজকে বেলঘড়িয়ায়, আমি মাকে বলেছিলাম যে আমার সাথে যাওয়ার জন্য, কিন্তু মা আমার সাথে যায়নি। অথচ মা গেছে হচ্ছে দিদির বাড়ি রানাঘাটে। একবারও বললো না যে, আমি সকালবেলা উঠে মাকে কতবার বললাম যে ভাই চলো চলো চলো, মা বলছে যে না যাব না। কিন্তু এখন আমি জানতে পারলাম, মা আমাকে বলছে আমি মামার বাড়ি যাব, তোর মামার ওখানে যাবো, আমার আসতে যদি লেট হয়। তো ভাই একবারও একটু মা বললো না যে সে দিদির বাড়ি গেছে। আমি পরে মামির কাছে ফোন করেছি, মামি বলছে কই আসেনি তো। তারপরে দিদিকে আমি যখন টার্গেট করলাম যে মা তোদের ওখানে গেছে বললি না তো, তখনও বলছে হ্যাঁ। তো এই যে বেলঘড়িয়া ফ্লাইওভারে কাজ হচ্ছে দেখুন, তো এই কারণে বন্ধ ছিল। ভাই ট্রেনও ঢুকে গেছে। তো এটাকে দেখালাম বহুত রিস্ক নিয়ে। আর ওই যে সামনে ট্রেন ঢুকে গেছে, আর আমরা যাচ্ছি রং রুট দিয়ে। তো এইভাবে যাওয়াটা উচিত না। ওই দেখুন সামনে ট্রেন ঢুকে গেছে, এসে পার্টি। আর আমরা এসছি এখান দিয়ে ঘুরে, এখান দিয়ে এসছি। তো ভাই ভেরি রিস্কি। ব্লগিং করার চক্করে পুরো লাইফ রিস্ক কোনোভাবে নেওয়া উচিত না। তো গাইস বাড়িতে চলে এসেছি। ওই যে সামনে SP 125 দাঁড় করানো, আর সেদিকে বাড়ি থেকেও নেই, মা তো গেছে দিদিদের বাড়িতে। পুরো অন্ধকার চারিদিকে ভাই।
তো ভাই 9:15 সময় বাড়িতে ঢুকলাম, চোখে মুখের অবস্থা একদম অয়েলি, আর খিদেতে পুরো পেট চোচো করছে ভাই। হে গাইস, তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, বাট শরীরে এনার্জি জিরো। এই যে সেই বেডের উপরে পড়ে গেছি, হাত পা চলছে না পুরো, এই যে হাত এখন দাঁড় করাতে পারছি না, পড়ে যাচ্ছে হাত পা। এখন এই ভিডিওটা এডিট করব, তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, কিন্তু ভিডিও এডিটিংটা এখন করে রাখবো, যেহেতু এখন আধা ঘন্টা রেস্ট না নিলে না গায়ে কোনো এনার্জি নেই। খাওয়া হয়েছে তো খাবারগুলো গ্লুকোজে তৈরি হোক। তো যাই হোক, হ্যাঁ গাইস, আজকের ভিডিও যদি পছন্দ হয় ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। থ্যাংকস ফর ওয়াচিং। টা 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 টা।